কুসুমের হাতের রান্না খেয়ে কুসুমকে জড়িয়ে ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলল ইন্দ্রাণী। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে আয়ুষ তো চাকরির খোঁজে রাস্তায় রাস্তায় হাঁটছিল। তখনই দেখতে পায় একজন বৃদ্ধ মানুষ সাইকেল নিয়ে পড়ে গেছে। আয়ুষ তখন লোকটিকে তুলে বলছে, আপনার দেখে যা অবস্থা মনে হচ্ছে আপনি তো এই অবস্থায় সাইকেল চালাতে পারবেন না। লোকটি তখন বলছে, এই পার্সেল যদি না আমি সময় মতো পৌঁছতে পারি আমার কাজ চলে যাবে, আমার সংসার কিভাবে চলবে তুমি বলো। আয়ুষ তখন বলছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কাজটা করে দিচ্ছি। লোকটা বলছে, আমার বস জানতে পারলে এ নিয়ে অনেক গন্ডগোল হবে। আয়ুষ বলছে, না না, আপনি বরং আপনার বসের কাছে আপনাকে নিয়ে চলুন। লোকটা তখন আয়ুষকে নিয়ে বসের কাছে নিয়ে যায়। বসটা তখন লোকটাকে দেখে তো উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখনই আয়ুষ বসকে বলছে, আপনি এভাবে কথা বলছেন কেন? ওনার যদি শরীর খারাপ করে দোষটা কি ওনার? আমি আপনাকে বলছি তো আমি কাজটা করে দেবো, আপনি শুধু ওনার টাকাটা কাটবেন না। বস তো এবার বলছে, হাতে কিন্তু একটুও সময় নেই, টাইমলি পৌঁছে দিতে হবে। আয়ুষ বলছে, আপনি চিন্তা করবেন না, কিন্তু আপনি আমাকে কথা দিন কাজটা করে দিলে ওনাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না, আর আমাকে একটা কাজ দেবেন, আমার না খুব কাজের প্রয়োজন। বস তো এবার বলছে, আগে তুমি ডেলিভারিটা করে এসো, তারপর কথাবার্তা হবে। তুমি ভেতরে গিয়ে ড্রেসটা পরে আর ঠিকানাটা জেনে নাও। আজ তো তখন ভেতরে গিয়ে ড্রেস পরে অ্যাড্রেস জেনে বেরিয়ে পড়ে ডেলিভারি দেওয়ার জন্য। এদিকে তখন ইন্দ্রাণী বাড়ির সকলকে বলছে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার বান্ধবীর বাড়ি যাব। আর আরও একবার বলে দিচ্ছি, আমাদের বাড়িতে যে ঝড় বয়ে গেছে বাইরের লোক যেন না কিচ্ছু জানতে পারে। কি বুঝে গেছো তো ঈশান? ঈশান তো বলছে, আমি কিছু বুঝিনি তাই আমি যেতে পারবো না। ইন্দ্রাণী তো তখন রেগে গিয়ে রাজকে বলছে, তুমি ওকে বুঝিয়ে দাও, আমি ওকে জিজ্ঞেস করিনি, আমি বলেছি আমরা সবাই একসঙ্গে যাব, আর এটা আমার অর্ডার। ঈশান বলছে, তোমার অর্ডারটা আমি মানবো না, আমি যাব না। ঈশান তখন বলছে, আমি ভাইদা নয় যে তোমার সব কথা মেনে চলবো, আর তুমি যদি তাতে ভাবো যে আমি অযোগ্য, আমি তাই। আমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করো না তুমি আর মা। এই বলে তো ওখান থেকে চলে যায়। তখনই মীনাক্ষী ইন্দ্রাণীকে বলছে, দিদি যেই নাই যাক আমি তোমার সঙ্গে যাব, আর বিজনেস নিয়ে কথা নয় আমিই তোমার সঙ্গে বলে নেব। ইন্দ্রাণী তো এবার প্রচণ্ড রেগে গিয়ে বলছে, আগুনে ঘি ঢালাটা বন্ধ কর ছোট। মীনাক্ষী তো আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, তুমি চিন্তা করো না, আমি ঈশানের সঙ্গে কথা বলে নেব, এই বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে আয়ুষ তো কুসুমকে ফোন করে বলছে, তোমাকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। কুসুম তো খুব খুশি হয়ে বলছে, কি খবর ছোট সাহেব? আয়ুষ বলছে, আমি একজনকে কাজের জন্য বলেছি, আর ম্যানেজার একটু ছোট্ট কাজ দিয়েছে, সেই কাজটা করতে পারলে আমার কাজ পাকা। কুসুম তো খুব খুশি হয়ে বলছে, আমি বলেছিলাম না আপনার চাকরি কেউ আটকাতে পারবে না। তখনই মনীষা কুসুমকে বলছে, কুসুম আমাদের আর দেরি করলে চলবে না, কাজ শুরু করতে হবে। কুসুম তো তখন আয়ুষের কাছ থেকে নিজের কাজের কথাটা লুকিয়ে যায় আর বলছে, আমি বাড়ির সামনেই আছি। আয়ুষ তখন বলছে, আমি শুনতে পেলাম তোমাকে কেউ কাজের জন্য ডাকছে। কুসুম তো তখন আয়ুষকে মিথ্যে বলে যে পাশের বাড়ি মনীষা দি আছে না, ওকে আমি রান্নায় সাহায্য করতে এসেছি। আয়ুষ বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সন্ধ্যের মধ্যে ফিরবে, আমি বাজার করে নিয়ে যাব, তুমি রান্না করবে আর আমি খাবো। কুসুম বলছে, বেশ তাহলে আমি রাখি, এই বলে তো ফোন রেখে দেয়। এদিকে তখন আয়ুষ একটা লোককে পার্সেলটা দেয়। লোকটা তখন আয়ুষকে বলছে, আপনি আয়ুষ্মান গাঙ্গুলি না? আয়ুষ তো তখন চমকে ওঠে। এদিকে তো তখন কুসুম রান্না করছে। একজন মেয়ে তখন মনীষাকে বলছে, মনীষা দি জানো তো এই কুসুম মেয়েটাকে না আমি টিভিতে দেখেছি। মনীষা বলছে, ধ্যাট, ও তো কদিন হচ্ছে আমাদের পাশের বাড়িতে ভাড়ায় এসছে, ও কি কোনো বড় তারকা নাকি যে ওকে টিভিতে দেখবি তুই? আর সময় নষ্ট না করে কাজগুলো কর। কুসুম তো তখন সবটা শুনে মনে মনে বলছে, আমার সঙ্গে গাঙ্গুলি বাড়ির লোকেদের কি সম্পর্ক সেটা কাউকে জানতে দিলে চলবে না। এই বলে তো কুসুম রান্না করতে থাকে, আর রান্নার গন্ধ শুকে তো সকলে প্রশংসা করতে থাকে। এদিকে যখন সেই লোকটা আয়ুষকে বলছে, আপনাকে না পুরো হুবহু সেই ব্যবসায়ী আয়ুষ্মান গাঙ্গুলির মতো লাগে। আয়ুষ তো তখন মনে মনে বলছে, সবাই যদি জানতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে আমি ডেলিভারি বয়ের কাজ করছি, তাহলে মাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু হবে, আর মাকে অকারণে অপমান করা হবে, তাই কাউকে কিচ্ছু জানতে দেয়া চলবে না। এই বলে তো আয়ুষ লোকটিকে রিসিভ কপিতে সই করতে বলে। তখনই লোকটি ফোন বের করে ফোনে ফটো তোলে আয়ুষের। আয়ুষ তো তখন বলছে, আপনি বিনা পারমিশন ছাড়া কিন্তু ফটো তুলতে পারেন না। তখনই একটা ছেলে এসে লোকটিকে বলছে, ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা করছিস কেন? লোকটা বলছে, আরে এনাকে না পুরো হুবহু আয়ুষ্মান গাঙ্গুলির মতো লাগছে, তাই তো ফটো তুলছিলাম তোকে দেখাবো বলে। ছেলেটা বলছে, তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? আয়ুষ্মান গাঙ্গুলির কত বড় ব্যবসা, সে কিনা এই ঘুরে ঘুরে ডেলিভারি বয়ের কাজ করবে? তুই চল তো আমার সাথে, এই বলে তো লোকটিকে নিয়ে চলে যায়। আয়ুষ তো তখন খুব খুশি হয়ে বলছে, সময়ের মধ্যে ডেলিভারিটা করে দিয়েছি, এবার চাকরিটা পেয়ে যাব নিশ্চিত। এদিকে তখন অনুশ্রী ঈশানকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসে রেডি করে। তখনই মীনাক্ষী আয়ুষকে বলছে, মাকে এত অপমান করে কিছু কথা বলা হয়তো বাকি ছিল, এখন সেটা করতে এসেছে। দিদির কপালটা না সত্যিই খারাপ।
গর্ভের দুই সন্তান সকাল বিকেল মুখে ঝামা ঘষে দিদির জীবনটা একেবারে বরবাদ করে দিল। সিদ্ধার্থ তখন প্রচণ্ড রেগে গিয়ে মীনাক্ষীকে বলছে, এই ঘোড়া করে লোককে উস্কানি দেওয়া খেলাটা না বন্ধ করো তুমি এবার। মীনাক্ষী তো তখন চিৎকার করে বলছে, আমাকে না শাসন করে দুই ভাইপোকে শাসন করো। সময় মতো যদি শাসন করতে, একজন কাজের মেয়েকে বিয়ে করে পালাতো না, আর একজন মাকে সকাল বিকেল এরকম অপমান করতো না। এই বলে তো মনে মনে বলছে, এই প্রথমবার ইন্দ্রাণী গাঙ্গুলের মুখে কোনো সাড়া নেই, ধমকেও আমাকে চুপ করাতে পারছে না। অবশ্য কি আর বলবে, ছেলেরা তো আগেই নাক কেটে দিয়েছে মায়ের। অবশ্য আমি একটু ভোঁতা নাকটা আরো বেশি ভোঁতা করে দিচ্ছি। তখনই ঈশান মীনাক্ষীকে বলছে, হয়তো ভুল করে আমি বলে ফেলেছি, তাই বলে সেই কথাগুলো বলে মাকে উস্কানোর চেষ্টা করো না। কথাগুলো বলার আগে 100 বার ভেবে বলবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।